প্রিয় শিক্ষার্থীরা, আজ এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির হিসাব বিজ্ঞান প্রথম পত্রের রাজশাহী বোর্ড 2024 সৃজনশীল 3। এটার ক দাগে বলা আছে যে মালিকানা সত্ত্বর পরিমাণ নির্ণয় করো এই আগস্টের 31 তারিখের। তাহলে অঙ্কটা হচ্ছে 2023 সালের। এখানে প্রথমেই মানে একদম শুরুতেই বলা আছে যে আগস্টের 31 তারিখের কিছু সম্পদ যেমন নগদের পরিমাণ দেওয়া আছে, প্রাপ্য হিসাব ও বিসর্জনের পরিমাণ দেওয়া আছে, আর একটি দায় দেওয়া আছে। তাহলে আমরা যদি মালিকানা সত্ত্বটা নির্ণয় করতে চাই, এটাকে বলা হবে সমাপনী মালিকানা সত্ত্ব। কারণ এখানে বলা আছে যে 31 তারিখ। তাহলে সমাপনী মালিকানা সত্ত্ব নির্ণয় করতে গেলে আমাদের সমাপনী সম্পদ থেকে সমাপনী দায়গুলো বিয়োগ করতে হবে। তাহলে সমাপনী সম্পদ হচ্ছে 3টি: নগদ, প্রাপ্য হিসাব এবং সরঞ্জাম। এই 3টি হচ্ছে আমাদের সম্পদ। আর 3টে সম্পদের পরিমাণ লিখলাম, আমরা যোগ করে পাচ্ছি 16,700 টাকা। এখান থেকে আমাদের সমাপনী দায় বাদ দিতে হবে। এখানে দায় হচ্ছে একটি, প্রদয় হিসাব, আর অ্যামাউন্ট হচ্ছে 3600। তাহলে মোট সম্পদ থেকে আমাদের দায়টা বাদ দিলে উত্তর হচ্ছে 13,100। এটা হচ্ছে আমাদের ক দাগের উত্তর। এখন এটার খ দাগ সলিউশন করবো। খ দাগে বলা আছে যে আমাদের এ ইকুয়াল এল প্লাস ওই মানে হিসাব সমীকরণটা প্রমাণ করতে। আবার বলা ছিল যে আগস্টের যে 31 তারিখের যে জ্যাটটা বা উদ্বৃত্তটা, এটা নিয়ে যেন আমরা এই বাকি তারিখগুলো করি। বাকি তারিখ বলতে বুঝিয়েছি 2 তারিখ, 5 তারিখ, 10 তারিখ এবং 16 তারিখ, এই তারিখগুলোর সমীকরণটা করি। তাহলে অবশ্যই আমাদের প্রথমের জেরের কাজটা করতে হবে, যার জন্য আমরা সমীকরণের ঘরটা করলাম এবং এখানে সম্পদগুলো খুঁজলাম। যেহেতু আমাদের আগস্টের 31 তারিখ থেকে দিতে হবে, তাহলে আগস্টের 31 তারিখ বেশ কিছু সম্পদের নাম বলা আছে, যেমন নগদ বলা আছে, প্রাপ্য হিসাব বলা আছে, সরঞ্জাম বলা আছে। যার জন্য আমরা সম্পদের কাজটা সম্পদ দিক দিয়ে করলাম। আর কিছু দায়ের কাজও করতে হবে, যেমন প্রদয় হিসাব বলা ছিল এই আগস্টের 31 তারিখ। তাহলে আমরা বলতে পারি যে প্রদয় হিসাব আর পাওনাদার একই কথা। আর ঋণ রিলেটেডও কথাবার্তা আছে, এখানে ঋণের ঘর করলাম আর একটা মূলধনের ঘর। তাহলে ঋণ, পাওনাদার, মূলধন আমাদের এই 3টা ঘর হিসাবিকভাবে দায় ও মালিকানা হতে পাশে বসে। আর লাস্টে একটা মন্তব্য করে দিলাম। তাহলে প্রথম তারিখটা যে আগস্টের 31 তারিখ, নগদের উদ্বৃত্ত বলা আছে 9,000 টাকা। আমরা 9,000 টাকা লিখলাম নগদের কলমে। তারপর প্রাপ্য হিসাবে টাকা বলা আছে 17,000 টাকা, 1700 টাকা লিখলাম, 1700 টাকা। সরঞ্জাম বলা আছে 6,000 টাকা। তাহলে সম্পদ হচ্ছে আমাদের টোটাল 3টি। আর প্রদয় হিসাবে টাকা বলা আছে 3600 টাকা, মানে পাওনাদারের আমাদের কলমে লিখতে হবে 3400 টাকা। আর এই জাতীয় কাজটা আমরা ক দাগে করেছিলাম। আর এই ক দাগে আমরা মূলধন বাবদ পেয়েছিলাম 13,100 টাকা। তাহলে আমরা বলতে পারি যে মূলধন হচ্ছে 13,100 টাকা। আর মূলধন নির্ণয় করেছিলাম সম্পদ থেকে দায়টা বিয়োগ করে। তাহলে এই ছিল আমাদের এই জেরের কাজটা, মূলত আগস্টের 31 তারিখের কাজটা। তারপরে হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখ এরকম বলা আছে যে আমরা প্রদয় নোটে মাধ্যমে স্বীকৃত একটা নোটের মাধ্যমে আমরা সাইন করে আমরা ঋণ এনেছি 10,000 টাকা। ঋণ আনলে নগদ টাকা বৃদ্ধি পায়, যার জন্য নগদের কলমে লিখলাম 10,000 টাকা আর ঋণের কলমে লিখলাম 10,000 টাকা। তারপরে 5 তারিখ বলা হচ্ছে এরকম যে প্রদয় হিসাবকে পরিশোধ করা হলো 2900 টাকা। প্রদয় হিসাব মানে পাওনাদারকে পরিশোধ করে নগদ টাকা কমে যায়, মানে হ্রাস পায়। নগদ থেকে আমার জন্য 2900 টাকা বিক করে দিয়েছি এবং পাওনাদারকে যেহেতু পরিশোধ করেছি, পাওনাদার কলম থেকে আমাদের বাদ দিতে হবে, এতে করে পাওনাদার হ্রাস পেয়েছে। তারপর 10 তারিখ বলা হচ্ছে এরকম যে প্রাপ্য হিসাব থেকে আমাদের কিছু অংশ মানে কিছু টাকা পেয়েছি। প্রাপ্য হিসাব থেকে 1300 টাকা আমরা আদায় করতে পেরেছি, এতে করে আমাদের নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, যার জন্য নগদের কলমে আমরা 1300 টাকা বৃদ্ধি করেছি। আর প্রাপ্য হিসাব থেকে আমরা এই বিক করবো, মানে কমিয়ে দেবো, যেহেতু আমাদের প্রাপ্য হিসাব আমাদের টাকাটা প্রদান করে দিয়েছে, যার জন্য প্রাপ্য হিসাব হ্রাস পাবে, যার জন্য আমরা মাইনাসে রেখেছি। তারপরে সর্বশেষ তারিখ হচ্ছে 16 তারিখ বলা হচ্ছে অতিরিক্ত একটি সরঞ্জাম ক্রয়। সরঞ্জামের দাম নিয়েছে আমাদের 2100 টাকা, কিন্তু তার মধ্যে আমরা নগদে পরিশোধ করেছি 800 টাকা, মানে টোটাল টাকাটা পরিশোধ করিনি। তাহলে সরঞ্জাম তো অবশ্যই আমাদের বৃদ্ধি পেয়েছে 2100 টাকারই, এর মধ্যে নগদ টাকার হ্রাস পেয়েছে আমাদের 800 টাকা। তাহলে নগদ থেকে 800 টাকা আমরা বাদ দিয়েছি। এখানে আমাদের কিছু টাকা এখনো বাকি রয়েছে, আমরা পরিশোধ করতে পারিনি, আর বাকির পরিমাণ হচ্ছে 1300 টাকা, যার জন্য আমরা পাওনাদারের কলমে লিখে রাখলাম যে আমাদের দায় হচ্ছে 1300 টাকা। এখন শুধু ক্যালকুলেশনটা করব। এখানে কোনো টাকা নেই, যার জন্য যা আছে তাই লিখবো। এই টাকা থেকে এটা বাদ দিব এবং এটা যোগ করব, এই ফিগারটা থাকবে। আর এখানে 10 তো 10ই লিখবো। এইটা আর এটা যোগ করে এখানে লিখলাম 8,100 টাকা। এই টাকা থেকে এটা বাদ দিয়ে লিখলাম 400 টাকা। আর এই নগদের ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 16,600 টাকা। এই 3টা ফিগার যোগ করে পাচ্ছি 25,100। আর এই 3টা ফিগার আবার যোগ করে পাচ্ছি আমরা 25,100। আমাদের ইকুয়াল হয়েছে। তাহলে আমরা বলতে পারি আমাদের অঙ্কটা মোটামুটি সঠিক হয়েছে। এখন এটার আমরা গ দাগ সলিউশন করব।
এটার গ দাগে বলা আছে এরকম যে নিট আয় নির্ণয়পূর্বক মালিকানার অর্থ বিবরণী প্রস্তুত করো। প্রথম অবস্থায় আমাদের বলা হচ্ছে যে এই লেনদেনগুলো থেকে আমাদের নিট আয়টা বের করতে হবে, তারপরে এই নিট আয়ের সহযোগে আমাদের মালিকানা সত্ত্ব বিবরণীটা প্রস্তুত করতে হবে। আমরা জানি নিট আয় নির্ণয় করতে হলে প্রথমে আয় সমূহ লিখতে হবে এবং এর থেকে আমাদের ব্যয় সমূহগুলো বাদ দিতে হয়। এই অঙ্কে আমাদের আয় হচ্ছে 18 তারিখ বলা আছে যে অর্জিত আয়ের পরিমাণ হচ্ছে 7,800 টাকা। আর এছাড়া কোনো আয় নাই এখানে, এই নেই, তো শুধু একটি আয়, যার জন্য আমরা ক্লোজ করে এখানে লিখে দিলাম 7,800 টাকা আমাদের হচ্ছে এটা মোট আয়। এখন এই আয় থেকে আমাদের ব্যয় সমূহগুলো বাদ দিতে হবে। সিরিয়াল ওয়াইজ যদি আমরা দেখি যে ব্যয়গুলা কোনগুলা, প্রথমে আমাদের চোখে পড়বে 28 তারিখ বলা আছে বেতন, আবার 28 তারিখ বলা আছে যে ভাড়া পরিশোধ। তাহলে বেতনের পরিমাণ হচ্ছে 1700 এবং ভাড়ার পরিমাণ হচ্ছে 900। এরপরে যদি আমরা ব্যয় খুঁজি তাহলে দেখতে পাচ্ছি 30 তারিখ উপযোগ বিল বকেয়া রয়েছে। এখানে বলা আছে বকেয়া আছে যেহেতু একটি দায়, কিন্তু এছাড়াও আমরা অন্য দিক দিয়ে চিন্তা করলে এটা একটা ব্যয় হিসেবে আখ্যায়িত করতে পারি। তাহলে উপযোগ বিল হচ্ছে একটি ব্যয় আর তার পরিমাণটা হচ্ছে 470 টাকা লিখলাম। তারপরে সর্বশেষ বলা আছে 31 তারিখ যে এই যে নোটটি ছিল যে যার সাহায্যে আমরা ঋণটা গ্রহণ করেছিলাম, এই নোটের উপর আমাদের 1 মাসের সুদ বকেয়া রয়েছে, মানে সুদটা প্রদান করতে হবে। নোটের টাকার পরিমাণ ছিল 10,000, এই 10,000-এর এই 9% করতে হবে, 10,000 9% গুলো হচ্ছে 900 টাকা। আর এই 900 টাকাকে আমাদের 12 দ্বারা ভাগ করতে হবে, 1 দ্বারা গুণ করতে হবে, যেহেতু 1 মাসের বলা ছিল। আর টাকা হচ্ছে 75 টাকা। এই তিনটা ফিগার আমরা যোগ করবো, তিনটা ফিগার যোগ করার পরে ব্যালেন্স পাবো 3,145। এটা হচ্ছে আমাদের টোটাল ব্যয়ের পরিমাণ। তাহলে এই আয় থেকে ব্যয়টা বাদ দিয়ে আমরা পাচ্ছি 4,655। এটা হচ্ছে নিট আয়ের পরিমাণ। নিট আয় এটার সহযোগিতা আমাদের মালিকানা সত্ত্বটা করতে হবে। এই হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বর কাজটা। প্রথমেই আমাদের লিখতে হবে মূলধন, এর সাথে আমাদের নিট আয় যোগ করতে হবে এবং উত্তোলন যদি থাকে তাহলে আমাদের বিক্রি করতে হয়। মূলধনের কাজ আমরা একদম কদাকি করেছিলাম। মূলধনের পরিমাণটা ছিল 13,100 টাকা, এর সাথে আমাদের নিট আয়ের পরিমাণটা যোগ করতে হবে, যেটা আমরা কিছুক্ষণ আগে বের করলাম যে 4,655 টাকা। তাহলে এই দুইটা যোগ হবে। আর উত্তোলনের যে পরিমাণটা ছিল তা আমাদের বিক্রি হবে। এখানে বলা ছিল যে ব্যক্তিগত প্রয়োজনে 1100 টাকা মালিক উত্তোলন করেছে, তাহলে এটা আমরা বিক করবো। তাহলে যোগ বিক করার পরে টাকা হচ্ছে 16,655 টাকা। এটাই হচ্ছে আমাদের মালিকানা সত্ত্বের পরিমাণ।